ভোটের সময় নিয়ে আলোচনা ও কর্মসূচিতে যাবে বিএনপি। ডিসেম্বর না হলে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত সময় দিতে পারে দলটি। তারপরে বৈশাখী ঝড়, বৃষ্টি এগুলো তো আছেই। তারপরে আমি যে ফ্যাক্টরগুলো বললাম, রমজান মাস, ঈদ, ম্যাট্রিক পরীক্ষা, তারপরে মাদ্রাসার পরীক্ষা, নানাবিধ বিষয়। এপ্রিল ইজ নট আ সুইটেবল টাইম অ্যাট অল। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা একেবারে গ্রামে পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি, এবং যখনই আমরা এই কাজটা করছি তখনই আমরা এই কথাগুলিও বলে যাচ্ছি। এপ্রিলে নির্বাচন ধরে তৃণমূলে দল গোছাচ্ছে এনসিপি। সংস্কার ও বিচারে গুরুত্ব, শিগগিরই রোড ম্যাপ দেবে ইসি, জানালেন উপদেষ্টা আসিফ। কিছুক্ষণের মধ্যে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা। সফর সঙ্গে গভর্নর ও দুদক চেয়ারম্যান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠক। ঈদের ছুটিতে উত্তাল সমুদ্রে মাতামাতি, মেঘ সমুদ্রের সৌন্দর্য উপভোগ ভ্রমণ পিপাসুদের। জাতীয় চিড়িয়াখানায় নানা বয়সী মানুষের পশু পাখি দর্শন। এশিয়ান কাপ বাছাইয়ে কাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা বাংলাদেশ সিঙ্গাপুরের। অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা। চোখ রাঙাচ্ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা। লবণযুক্ত চামড়ার ন্যায্য দাম পেয়েছেন ব্যবসায়ীরা, দাবি শিল্প উপদেষ্টার। 15 বছরের সিন্ডিকেট এত দ্রুত ভাঙা সম্ভব নয় বললেন বাণিজ্য উপদেষ্টা। অভিবাসী বিরোধী অভিযান ঘিরে আজও উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। কড়াকড়ির তোয়াক্কা করছে না আন্দোলনকারীরা। পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র পুরো শহর। নির্বাচন পিছিয়ে দিতে জেনে বুঝে অযৌক্তিক সময় নির্ধারণ করা হয়েছে বলে মনে করে বিএনপি। আসছে ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে তারা আলোচনায় আগ্রহী। পাশাপাশি কর্মসূচিও জোরদার করার চিন্তা করছে দলটি। নেতারা বলছেন, এপ্রিল মাস ছাড় দিয়ে সরকার রমজানের আগে নির্বাচনের নতুন সময় ঘোষণা দিলে বিবেচনা করবে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এই সময়সীমাকে অযৌক্তিক মনে করেন বিএনপি নেতারা। এখনও তাদের দৃষ্টিতে উত্তম সময় ডিসেম্বর, যেটি নিয়ে অনেক দিন বলে আসছে দলটি। সঙ্গে আছে নিবন্ধিত অনিবন্ধিত অন্তত 50টি রাজনৈতিক দল। যদিও এই ইস্যুতে কৌশলী ভূমিকায় আছে জামায়াত এবং এনসিপি। বিএনপি চেয়ে আসছিল রোডম্যাপ। প্রধান উপদেষ্টা বলেছেন, রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। সংস্কারের সঙ্গে জড়িত অন্য বিষয় বিবেচনায় রেখে, যেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। এপ্রিলের সেই বৈশাখী প্রচণ্ড দাবদাহ, তারপরে বৈশাখী ঝড়, বৃষ্টি এগুলো তো আছেই। তারপরে আমি যে ফ্যাক্টরগুলো বললাম, রমজান মাস, ঈদ, ম্যাট্রিক পরীক্ষা। এপ্রিল ইজ নট আ সুইটেবল টাইম অ্যাট অল। এখন কে বা কাহারা ওনাকে যদি বুদ্ধি দিয়ে থাকে, তাহারাই এপ্রিল মাসে বলবে যে এখন সম্ভব না, তাহলে কি পিছাও, আবার জুন আসলে আবার কোনটা আসবে জানি না। এপ্রিলের আগেই ভোট চায় বিএনপি। প্রয়োজনে ডিসেম্বর থেকে 1-1.5 মাস পেছালেও তারা সেটিকে যৌক্তিক সময় মানতে রাজি আছেন। যদি সরকার পণ না করে থাকে যে বিএনপিকে ক্ষমতা আসতেই দেওয়া যাবে না, তাহলে সরকার একভাবে চলবে। আর সরকার যদি ইগো প্রবলেম ছাড়ে, তাহলে আমরা যে কথাগুলো বলছি এটা বিবেচনা করে উনি রিশিডিউল করতে, সেই রিশিডিউলটা যদি জনগণের আস্থার মধ্যে হয়, সেই ক্ষেত্রে আমাকেও তো জনগণ নিয়ে রাজনীতি আমি বিবেচনা করার একটা সুযোগ পাব। আর যতক্ষণ পর্যন্ত উনি এক জায়গায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তো আমার নির্বাচন চাই। সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায়, করা উচিত, কিন্তু যদি করতে চায় আর কি, তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
আপাতত আমাদের অবস্থান হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ভোটের সময় এবং 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বোঝাপড়ায় ঘাটতি। সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বিষয়গুলো নিয়ে। সিদ্ধান্ত হয়েছে চাপ বাড়ানো এবং কর্মসূচি হাতে নেয়ার। সদস্য সংগ্রহ এবং নবায়ন একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা একেবারে গ্রামে পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি, এবং যখনই আমরা এই কাজটা করছি তখনই আমরা এই কথাগুলিও বলে যাচ্ছি। 17 বছর ধরেই তো আন্দোলন করতেছি। এটা এখন আমরা এন্ড দেখতে চাই, যে আন্দোলনটা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে। আন্দোলনের প্রকারভেদ কি হবে সেটা তো অন্য জিনিস, সেটা মাঠ বলে দেবে। এ দফাতেই যুগপৎ আন্দোলনের শরিকদের পাশে চাইছে বিএনপি। মাঠের কর্মসূচির ধরন ঠিক করতে শীঘ্রই আলোচনায় বসছেন তারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এপ্রিলে নির্বাচন ধরে তৃণমূলে দল গোছানোর কাজে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগেই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি চায় দলটি। আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। দ্রুতই শেষ করতে চান দলের নিবন্ধন এবং গঠনতন্ত্র তৈরির কাজ। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরু থেকেই জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার ইস্যুতে সরব এনসিপি দাবি জানিয়ে আসছিল স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এর মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, যেটিকে শর্ত সাপেক্ষে স্বাগত জানিয়েছে দলটি। নেতারা বলছেন, এপ্রিলে ভোট হবে এমনটি বিবেচনায় নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। সাংগঠনিক যে কার্যক্রম, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যদি সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায়, এটা অটোমেটিক কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিটিকে সম্পন্ন করে। এর মধ্যেই তৈরি হয়েছে গঠনতন্ত্রের খসড়া, যা চূড়ান্ত হবে অল্প সময়ের মধ্যে। 15 জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়াও শেষ করতে চায় দলটি। আমাদের টিম একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছেন। আমরা একটা সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে আলাপ আলোচনা করেছি। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে আমরা গঠনতন্ত্র চূড়ান্ত করতে পারবো। আমরা মনে করছি যে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা, সেটা আমরা করব এবং যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করব। তবে দেশ, জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নির্বাচনের আগেই জুলাই সনদ, বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান চায় দলটি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে বাস্তবায়ন করা, সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করার যে দায়িত্ব, নির্বাচন আয়োজনের পূর্বেই যেন সেই দায়িত্বগুলো সরকার সুচারুরূপে সম্পন্ন করতে পারে, সেটাকেই আমরা আমাদের প্রধান লক্ষ্য হিসেবে আমরা গ্রহণ করেছি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর 22টিরও বেশি জেলায় কমিটি গঠন করেছে এনসিপি। উপজেলা কমিটি ঘোষণা শতাধিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা, সেটা মাথায় রেখেই রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন, বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি। উপদেষ্টা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় অধিকাংশ সেবা পেতে ভোগান্তি পোহাচ্ছে জনগণ। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকেই ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব, এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে। নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চয়তায় না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট সন্ধ্যা 7:30 লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো। আজও ঢল নেমেছে মানুষের, পরিবার পরিজন আর বন্ধুদের সাথে আনন্দে মাতামাতি সবার। পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। রোদমাখা সমুদ্র স্নান, সৈকতের বালুচরে আনন্দ উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। ঈদের লম্বা ছুটি, তাই কক্সবাজারে ঢল নেমেছে মানুষের। সুগন্ধা, কলাতলি, লাবণী সহ সৈকতের প্রতিটি পয়েন্টেই উপচে পড়া ভিড়। হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেকে বেড়াচ্ছে ভ্রমণ পিপাসুরা। অনেক ভিড়, কিন্তু ঢেউটা আসে সমুদ্রে, অনেক ভালো লাগে। কক্সবাজার আসছি গতকাল, আর 3 দিন থাকবো। এই ঈদের ছুটিটা পুরো বেড়ায় নেবো এই কক্সবাজার। ফ্যামিলি সহ এসেছি, সবাই মিলে এনজয় করছি, ভালো লাগছে অনেক। জমজমাট সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল সহ সবখানেই বেড়েছে সমাগম। মেঘ পাহাড় ঘেরা অপরূপ পরিবেশ, পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারায় মেতে উঠছেন সবাই। জলের স্রোত, তারপর পাহাড়, সমুদ্র দেখে অনেক ভালো লাগছে। অত্যন্ত সুন্দর লাগছে, কারণ প্রকৃতি নির্ভর এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বারবার এখানে আসে। পার্বত্যাঞ্চলেও একই চিত্র। রাঙামাটির ঝুলন্ত সেতু, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা আর সাজেকে পর্যটকদের ভিড়। বান্দরবানে বগালেক এবং তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় সেখানেও দর্শনার্থীদের সমাগম। খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণা সহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ঢল। আমরা একটা পাহাড়ে গেছিলাম, তারপর লুসাই গ্রামে গেছিলাম, অনেক ভালো লাগছে। আমি এবং আমার ফ্যামিলি, আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে আসছি এবং আমার এই প্লেসটা অনেক ভালো লাগছে। 20 মাস পর বান্দরবানের বগালে খুলে দিয়েছে। সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ, আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। লোকে লোকারণ্য শহরের বিনোদন কেন্দ্রগুলো। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে হই হুল্লোড়, মিউজিকের সাথে নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস ঘুরতে যাওয়া মানুষের। অনেক সুন্দর প্লেস, খুব ভালো লাগছে। ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে, ভাবিদের সবাইকে নিয়ে আসছে, খুব এনজয় করছি, ভালো লাগছে। অনেকগুলো রাইডস রয়েছে, এর মধ্যে সুইংস রয়েছে, অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে, এজন্য ভালো লাগছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগানেও বেড়াতে গেছেন অনেকে। একই চিত্র সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নেমেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। অনেকেই পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছেন, কেউ আবার এসেছেন কোলাহলময় নগর জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। তবে তীব্র গরমে অস্বস্তি ও ভোগান্তিতে পড়তে হয় ঘুরতে আসাদের। চলাফেরাতেই এক ধরনের রাজস্বিক ভাব। গরম থেকে বাঁচতে গোসল সারবেন রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু নোংরা পানি পছন্দ নয় তার, তাই নিজেই পরিষ্কার করছেন। তীব্র গরম আর হাজার হাজার দর্শনার্থীর চাপে একেবারে ত্রাহি দশা কদমের।
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানা ছিল মানুষে ঠাসা, কোথাও যেন পা ফেলার জায়গা নেই। সকাল থেকে মানুষ কেবল ঢুকছে আর ঢুকছে। নিজে একটু দেখে যাই সবকিছু, যাতে ওদের নিয়ে আসে সুন্দর পরিবেশে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে পারি। বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চাকে দেখাচ্ছি, তো ভালো লাগছে। ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা তো খুব ভালো লাগে আর কি। প্রত্যেক জায়গায় ডাস্টবিন আছে, আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা পরিবেশটা সুন্দর করতে পারি। প্লাস বাঘের যে আমরা যেটা পশু পাখি এখানে বাস করতেছে তাদের থাকার জায়গাটা আরও বেশি উপযোগী হয়। বেড়াতে আসা শিশুদের উন্মাদনা ছিল সবচেয়ে বেশি। জানা অজানা প্রাণীকে চোখের সামনে পেয়ে আনন্দ যেন ধরে না। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, পাখি এইগুলো দেখতে আসি। চিড়িয়াখানায় বাঘ থাকে, ভাল্লুক থাকে, হরিণ থাকে, চিত্রা হরিণ থাকে, পশু পাখি দেখা যায়, মনে আনন্দ পাওয়া যায়। চিড়িয়াখানার সবুজ চত্বরে চাদর পেতে বসে পড়েন অনেকে। বাসা থেকে আনা খাবার খেতে খেতে খোশ গল্পে মেতে ওঠেন তারা। বাচ্চাদেরকে ওয়াইফকে নিয়ে একটা বিনোদন কেন্দ্রে বসা একটা জিনিস খাওয়া, এটার মনে করেন যে মানে ফিলই করি অন্যরকম। একসাথে আইসা বসা, খাওয়া, ঘোরা, ওইটা মনে করেন বছরে একবারই হয়, কারণ সবসময় তো ছুটি পায় না। চিড়িয়াখানার পরিচালক বলছেন, গরমের তীব্রতা মাথায় রেখে বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যাপ্ত হাত ধোয়া, মুখ ধোয়ার জন্য কিন্তু পানির ব্যবস্থা রয়েছে, আমাদের সেই জায়গাগুলো রয়েছে। এছাড়া পানীয় জলের জন্য এখানে 4টি রেস্টুরেন্ট কাজ করছে পর্যটন কর্পোরেশনের আওতাধীন। সেই রেস্টুরেন্টগুলোতে আপনার পর্যাপ্ত পানীয় জল রয়েছে এবং পানীয় রয়েছে। মুহূর্তটাকে আরও খানিকটা উপভোগ করতে বাসাবাড়ি থেকে অনেকেই খাবার রান্না করে এনেছেন, আর তা সবাই মিলে খাচ্ছেন এই চিড়িয়াখানার প্রাঙ্গণে বসে। তবে দুঃখজনক ব্যাপার হলো, খাবারের উচ্ছিষ্টাংশ ডাস্টবিনে না ফেলা হচ্ছে রাস্তাঘাটে আর ময়দানে, ফলে দূষিত হচ্ছে পরিবেশ। কর্তৃপক্ষ বলছে সবাই আর খানিকটা সচেতন হলেই পরিচ্ছন্ন রাখা সম্ভব চিড়িয়াখানা প্রাঙ্গণ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঈদ বিনোদন ও ঘোরাঘুরির খবর জেনে নেব। আগারগাঁও বাংলাদেশ বিমান জাদুঘরে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছে তার কাছে। ফয়সাল, মানুষের উপস্থিতি কেমন দেখছেন আজ? শাওন, সারাদিনই আসলে মানুষের উপস্থিতি নগরীর যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ বিমান জাদুঘরের যে শিশু পার্কের যে সেকশনটি রয়েছে সেখানে। এখানকার আমার আশপাশের উপস্থিতি দেখেই বুঝতে পারছেন, আসলে সন্ধ্যা এখন প্রায় 7:30 বাজে, কিন্তু এখানকার উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে আসলে কি পরিমাণ মানুষজন এখানে এসেছেন, ঘুরতে এসেছেন। বিশেষ করে শিশুদেরকে নিয়ে যদি বলি, যেহেতু সরকারি ছুটির দিন পেয়েছেন বা বড় একটি সরকারি ছুটি পেয়েছে, সেজন্যই কিন্তু প্রত্যেকটি পরিবারই চেষ্টা করেছেন তাদের ছোট ছোট যে সকল সন্তানরা রয়েছেন, পরিবারের ছোট সদস্যরা রয়েছেন, তাদেরকে একটু বিনোদিত করতে তারা কিন্তু এই বিমানবন্দর, বিমান বাহিনীর যে জাদুঘরটি রয়েছে সেটি সহ রাজধানীর অন্যান্য যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। এখানে বিকাল থেকে এখানকার চিত্র দেখাচ্ছিলাম। এখানে হাজার হাজার মানুষজন আজকে এখানে প্রবেশ করেছেন, এবং যেহেতু বিমানবন্দর, বিমান বাহিনীর জাদুঘরে যেহেতু বিশেষায়িত, বলা যায় যে বিমান বাহিনীর যে সকল ব্যবহার্য বিমান রয়েছে বা পুরনো যে সকল বিমান রয়েছে সেগুলো দেখার সুযোগ পেয়েছেন এখানকার দর্শনার্থীরা। সেই সাথে শিশুরাও কিন্তু সেই সকল বিমানে চড়ে, বিমান চালিয়ে তাদের যে আনন্দ সেটিও তারা উপভোগ করেছেন। এছাড়াও শিশুদের জন্য রয়েছে এখানকার শিশু পার্ক, সেখানেও কিন্তু বিভিন্ন রাইড ছিল। এছাড়াও ট্রেনে চড়ারও সুযোগ ছিল। বলা যায় যে ছুটির দিনে বেশ জমজমাটভাবেই তারা শিশুরা কাটিয়েছেন। সেই সাথে তাদের অভিভাবকরা যারা এসেছেন তারাও কিন্তু বেশ ভালোভাবে। এশিয়ান কাপ বাছাই আগামীকাল সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা সফরকারীদের। বাংলাদেশ দলকে সম্মান করি, আমাদের অ্যাওয়ে ম্যাচ, অবশ্যই চাপ থাকবে, তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য। প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিন পর হাউসফুল গ্যালারি নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। সোমবার প্রায় ঘণ্টা 2 ম্যাচ ভেন্যুতে চলে মহড়া। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের থিম সং গাইবেন ইমন চৌধুরী। সব ছাপিয়ে বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ দর্শক চাপ সামলানো।
সবুজের বুকে আঁকা হচ্ছে স্বপ্নের আলপনা। ২৭ বছর ধরে এই কাজ করছেন বাফুফের মাঠকর্মী চান্দু। এবারের উন্মাদনা ছুঁয়েছে ৯০-এর দশককে। গ্যালারি ভর্তি দর্শক যে চান্দুদের বহুদিনের প্রার্থনা। চান্দুর মতো বাফুফেরও প্রচেষ্টা দর্শকদের সেরা ব্যবস্থাপনা উপহার দেয়া। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে জাতীয় স্টেডিয়ামে সোমবার সকাল থেকে চলল ঘণ্টা দুয়েক মহড়া। ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনা হলে কিভাবে নেওয়া হবে প্রতিকার, ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, রোবট, ডিটেকটিভ সবাই একজোট হয়ে কাজ করবেন। অনেকগুলো টিম কাজ করবে, এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে, এর বাইরে আমাদের কভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসকাস করি না। ম্যাচকে সামনে রেখে দর্শকদের জন্য বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্টেডিয়ামের গেট খোলা থাকবে। স্টেডিয়ামের সব দোকান বন্ধ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের থিম সং গাইবেন ইমন চৌধুরী, আরও পারফর্ম করবেন জেফার মুজা। সন্ধ্যায় থাকবে লেজার শো। যে এখানে যে প্রেশারটা হবে ২০,০০০ প্লাস দর্শক, ওনারা ওটা আমাদেরকে সাপোর্ট করবে। লাস্ট টাইমে কিন্তু যখন গেট ভেঙে যখন মানুষ ঢুকে যাচ্ছিল, সেনাবাহিনী কিন্তু প্রথমে যে এটাকে মোকাবেলা করেছে। সো আমরা চাচ্ছি সব দর্শক যেন পিসফুলি আসে। পানি আর স্ন্যাক্স, চিপস, এগুলি আইসক্রিম এগুলি থাকবে গ্যালারিতে। আপনারা যখন কালকে আসবেন প্লিজ খালি হাতে আসবেন, বেসিক নেসেসিটিস নিয়ে আসবেন, এক্সটার্নাল কিছু আনবেন না যেটা খেলাকে ক্ষতি করতে পারে। বাফুফের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের চাপ সামলানো। ভুটান ম্যাচের পুনরাবৃত্তি হবে না তো? গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিদ আওয়ালের জন্য কিন্তু আমরা ৩ জনকে ছেড়ে দিছি, মুসলেকা নিয়ে ছেড়ে দিছি। এবার কিন্তু ওই জিনিসটা হবে না। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। আমরা জানি দেশটা একটু ঝামেলার ভিতরে যাচ্ছে, তো আমরা চাচ্ছি না কোনো প্রকারে যেন এই খেলাটা দিয়ে কোনো নেগেটিভ প্রচার হয় বাংলাদেশের জন্য। প্রস্তুত মাঠ, প্রস্তুত দর্শক, প্রস্তুত নিরাপত্তা ব্যবস্থা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা শুধু একটা ম্যাচ নয়, বরং বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণ কতটা হয়েছে সেটা পরখ করার মঞ্চও বটে। বাংলাদেশ সে পরীক্ষায় কতটা পাশ করে সেটা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দীর্ঘ ছুটির কারণে ফিরতি যাত্রায় এখনো চাপ বাড়েনি। নগরীতে ফেরার চেয়ে ঘরমুখো মানুষের সংখ্যাই বেশি। ঢাকা ছাড়তে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর চাপ থাকলেও তাড়াহুড়ো নেই। ট্রেনেও ভোগান্তি ছাড়াই যাচ্ছেন যাত্রীরা। ছুটি শেষ না হলেও কেউ কেউ ফিরছেন তিলোত্তমা নগরী ঢাকায়। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সাথে ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে। জরুরি প্রয়োজনে কেউ কেউ আবারও ছুটি শেষ হওয়ার কয়েকদিন আগেই ঢাকায় ফিরছেন। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে না পারলেও এখন ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন অনেকে। বাড়িতে যাচ্ছি তার জন্য তো অনেক ভালো লাগতেছে। 1 বছর পরে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। কুরবানি এখানে দিছি, এখন বাড়িতে যাচ্ছি। এখন তো দেখি যে ওই 2 দিন আগে যাইলেও যা হইতো এখনো তাই। 40 মিনিট ধরে সিরিয়ালে দাঁড়ায় আছি। একটু রিল্যাক্সে যাবো বিধায় আর কি 2 দিন পরে আর কি বাড়িতে যাওয়ার জন্য করছি, কিন্তু এখন যে অবস্থা 2 ঘন্টা পরে হচ্ছে গাড়ি আসবে। এখানে এসে দেখতেছি গরমে দাঁড়ানো যাচ্ছে না, অনেক ভিড়। ভোগান্তি এড়াতে ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ট্রেনে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। বাসের মতো ট্রেনেও স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। অনলাইনে যে টিকিটটা ছাড়ে, এই টিকিটটা তো আমরা পাই না, বুঝছেন। এই 2 দিন পরে টিকিটটা পাইলাম, এজন্য তারপরও ছেলে ঘরকে নিয়ে আমার 2 দিন পরেই যাচ্ছে। ভিড় দেখে যাই নাকি যাচ্ছি এখন, মানে ভিড় কম, এখন যা আরাম পাচ্ছি। আমি নওগাঁ যাচ্ছি দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমি খুব উৎসাহিত রয়েছি এই স্থানগুলো দেখার জন্য। 2 দিন পরে যাচ্ছি, যে এখানে সব আমার পরিবারের লোকজন ছিল, যার জন্য ঈদ করে এখন দাদুর বাড়িতে যাচ্ছি আর। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী সেবা নিশ্চিতে স্টেশন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান স্টেশন মাস্টার। সবগুলি ট্রেন সঠিকভাবে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে
এবং সুন্দরভাবেই যাত্রীরা আসা যাওয়া করছে। এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগে ভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে। কর্মস্থলে যোগ দেয়া সহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্জ্য পরিশোধনাগার সিইটিপি নিয়ে বিগত সময় যাদের দায় আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাজ করছে দুদকও। সকালে চামড়া নগরীতে পরিদর্শনের সময় এমন তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান শিল্পের সক্ষমতা বাড়াতে সহসাই কাজ শুরু হবে। তার দাবি, যারা ভালোভাবে চামড়ায় লবণ লাগাতে পেরেছে তারা ন্যায্য দাম পেয়েছে। এক দশকেও ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু হয়নি। উদ্যোক্তারা গত সরকারের সময় এই বিষয়ে উদ্যোগ তাগিদ দিলেও কোনো কাজ হয়নি। আন্তর্জাতিক পরিসরে শর্ত পালনে ব্যর্থ হওয়ায় মেলেনি লেদার ওয়ার্কিং গ্রুপ LWJ সনদ। সকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ট্যানারি পল্লী পরিদর্শনে আসলে আবারও সিইটিপির বিষয়ে দাবি উঠে। উপদেষ্টা আশ্বস্ত করলেন দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, পাশাপাশি সক্ষমতা বাড়াতে সহসাই কাজ শুরু হবে। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে, আপনারা জানতে পারছেন এবং আরো জানতে পারবেন। শিল্প উপদেষ্টা মত বিনিময় করেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাথে। প্রশ্ন উঠে চামড়ার দাম নিয়েও। জানানো হয় সবাই কম দাম পেয়েছে তা সঠিক নয়। দুইটা জিনিস হয়েছে, চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়ে আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার মান নষ্ট হয়ে যায়, আপনি বাজারে গিয়ে তো আপনার পচা মাছ কিনবেন না। সুতরাং আপনি যে রাতে 3টা বাজে 4টা বাজে যদি আপনি চামড়াটা নিয়ে আসেন লবণবিহীন ভাবে, সেটাতে আপনার গুণগত মান নষ্ট হবে। সেটা আপনার দেখা গেছে 400 টাকা 500 টাকা বিক্রি করে চলে গেছে। 1,05,00,000 পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। গত 15 বছরে চামড়া শিল্পের যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা এত দ্রুত ভাঙা সম্ভব নয়। যশোরে চামড়ার হাট পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেনি, সো ওইটা মার্কেট প্রাইস ফিক্স করবে। আর অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে, নষ্ট চামড়ার মূল্য নেই। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে কক্সবাজারের পেকো উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে ও বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে তারা, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন সালাউদ্দিন আহমেদ। দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে। বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে গত 24 ঘন্টায় 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া সেসব দেশসমূহে ভ্রমণে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 6 জন, তবে আক্রান্তদের কারো মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,500 জনে। মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.5%। ভারত সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা।
নড়াইলের কালিয়ায় সোহান মোল্লা নামে এক শিক্ষার্থীর ঘর থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার রাত 11:30 থেকে ভোর 4টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায় টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত 4.5 ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করেছিল কলেজ শিক্ষার্থী সোহান মোল্লা। স্থানীয় বাসিন্দাদের হুমকি ধমকি দিয়ে আসছিল অভিযুক্ত। পরে গোয়েন্দা তৎপরতা পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্লার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্লার বিছানার নিচে লুকিয়ে রাখা স্নাইপার রাইফেলটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় সোহান ও তার বাবা। রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। বিক্ষোভ সহিংসতায় এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। তৃতীয় দিনের মতো পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় শহর। লস অ্যাঞ্জেলেসে সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ, তবে তা উপেক্ষা করে রাজপথে নামে শত শত মানুষ। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি আর হয়রানি ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। মিছিল স্লোগানে মুখরিত গোটা শহর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ, তবে এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় হয় সংঘর্ষ। লস অ্যাঞ্জেলেসের 3টি স্থানে মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ডের অন্তত 300 সদস্য। আন্দোলন দমনে সেনা সংখ্যা আরও বাড়ানোর ঘোষণাও দিয়েছে ফেডারেল সরকার।